হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকের যে আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে সিইউ এর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে সিসিএফ, তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। DSCC2 অবলিক দিয়ে মাইনর পলিটিক্যাল সায়েন্স কেন বলেছি, কারণ DSCC2 যারা রয়েছে তাদেরও এবং মাইনরে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। আজকে আমি আলোচনা করব লোকসভার ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, ক্লাসেস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 99 টাকার বিনিময়ে। তোমরা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। এখানে তোমরা সাজেশনস পাচ্ছ, এখানে তোমরা নোটস পাচ্ছ, এখানে তোমরা পিডিএফ আকারে আমাদের কাছ থেকে ই বুক পাচ্ছ। ই বুক বলতে এটা কোনো মার্কেট থেকে কেনা বইয়ের পিডিএফ নয়। ই বুক বলতে আমাদের নিজস্ব তৈরি করা বইয়ের যে ই বুক রয়েছে সেই ই বুক কিন্তু তোমরা পাচ্ছ। সুতরাং নোটস পাচ্ছ, সাজেশনস পাচ্ছ এবং বই পড়তে চাইলে তোমরা ই বুকও কিন্তু পাচ্ছ। তো মাত্র সেটা 99 টাকার বিনিময়। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। আবারও বলছি, জুলাই মাস থেকে আমাদের কোর্স ফি কিন্তু হয়ে যাবে 199 রুপিস। আবারও বলছি, 99 টাকা থেকে বেড়ে হয়ে যাবে 199 রুপিস। এবং এরপরে ধাপে ধাপে কিন্তু আমরা যে স্টুডেন্টস নিচ্ছি, প্রথম 10 জনকে আমরা নিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে, তার পরবর্তী 10 জনকে আমরা নিয়েছি 99 রুপিস দিয়ে, এখনো আমরা রেখেছি 99 রুপিস। কিন্তু আমরা এই 99 রুপিস বেশি দিন রাখবো না, কারণ আমরা চাই তোমাদেরকে ফ্যাসিলিটিস প্রচুর পরিমাণে দিতে এবং তার জন্য প্রয়োজন কিন্তু অবশ্যই আমাদের সেই সহযোগিতাগুলো তোমাদের। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটা। লোকসভার ক্ষমতা ও কার্যাবলী। আমি লাস্ট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম, বারবার আলোচনা করছিলাম যে লোকসভা হচ্ছে ভারতীয় যে পার্লামেন্ট রয়েছে, সেই পার্লামেন্টের কক্ষ রয়েছে, দুটো পার্ট রয়েছে। সেই দুটো পার্টে উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। তো আজকে আমরা জেনে নেব লোকসভার কি কি পাওয়ার রয়েছে এবং লোকসভার কি কি ক্ষমতা রয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা। দেখো, লোকসভার ক্ষমতা ও কার্যাবলীগুলোকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। প্রথম যে ক্ষমতাটা রয়েছে সেটা হচ্ছে আইন প্রণয়ন। তাহলে লোকসভা কিন্তু চাইলে পারে আইন প্রণয়ন করতে পারে, এই ক্ষমতাটা কিন্তু লোকসভার রয়েছে। তো লোকসভার প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা। সাধারণ বিল উত্থাপন ও অনুমোদনের ক্ষেত্রে লোকসভার প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে। সাধারণ বিলের বিষয়ে কিন্তু কিছু ক্ষেত্রে রাজ্যসভা অপেক্ষা কিন্তু লোকসভার প্রাধান্য দেখা যায় বেশি। এবার অর্থ সংক্রান্ত কি ক্ষমতা লোকসভা রয়েছে সেটা একটু জেনে নেব। কি বলেছে দেখো, অর্থ সংক্রান্ত বিল কেবলমাত্র লোকসভাতেই কিন্তু উত্থাপিত হতে পারে, সেটা কিন্তু রাজ্যসভাতে হতে পারে না। তো বলছে এটি রাজ্যসভাতে উত্থাপিত হতে পারে না বা হয় না। লোকসভায় পাশ হওয়া অর্থ বিল সম্পর্কে রাজ্যসভাকে কিন্তু 14 দিনের মধ্যে তার মতামত জানাতে হবে। যদি বিলটি এই সময়ের মধ্যে ফেরত না আসে তাহলে ধরে নেওয়া হয় বা গৃহীত হয়েছে বলে কিন্তু ধরে নেওয়া হয়। সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু লোকসভার দায়িত্ব লক্ষ্য করা যায়। লোকসভার অনুমোদন ছাড়া কিন্তু সরকার কোনো অর্থ ব্যয় মানে তোমার হচ্ছে নতুন কর ধার্য অথবা পুরনো করের পুনর্বিন্যাস বা বিলোপ ঘটাতে পারে না। তাহলে এই অর্থ সংক্রান্ত ক্ষমতাটা কিন্তু তাহলে অর্থ বিল একমাত্র লোকসভাতেই উত্থাপন হতে পারে, কিন্তু রাজ্যসভায় শুধুমাত্র অনুমোদনের জন্য যায় এবং রাজ্যসভা ম্যাক্সিমাম 14 ডেজ সেই বিলটাকে আটকে রাখতে পারবে এবং এই 14 দিনের মধ্যে তাকে রাজ্যসভাকে তার মতামতটা জানাতে হবে। যদি না জানায় তাহলে আমি ধরে নেব, যেমন সাপোজ আমি বললাম কাউকে যে আমার পছন্দ হলো কোনো একটা মেয়েকে, আমি বললাম আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যদি তুমি আমাকে কোনো উত্তর না দাও তাহলে আমি ধরে নেব যে তুমি আমাকে ভালোবাসো। আর যদি ধরলাম যে তুমি উত্তর দিচ্ছ তাহলে তো উত্তরটা পেয়ে গেলাম। আর যদি তুমি কালকে রাত্রে 12টার মধ্যে তুমি যদি উত্তর না দাও আমি ধরে নেবো তুমি আমাকে ভালোবাসো। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে 14 দিন টাইম দেওয়া হয়েছে লোকসভা রাজ্যসভাকে, 14 দিন টাইম দিয়েছে। বাবা তুমি 14 দিনের মধ্যে আমাকে জানাও, বিষয়টা জানাও যে এটা তুমি একটা সিগনেচার, তোমার একটা অনুমোদন দরকার, সেই অনুমোদন তুমি দিয়ে দাও। আর মানে কোনো যায় আসে না, জাস্ট খালি ফর্মালিটি দিতে হবে। তো এবার 14 দিনের মধ্যে যদি সেটাকে ফেরত না পাঠায় তাহলে ধরে নেওয়া হয় লোকসভা ঠিক আছে ও মেনে নিয়েছে, ও সম্মতি আছে, তো সেটা কিন্তু
পাস হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। নেক্সট আমরা চলে যাব, বলছে মন্ত্রিসভা গঠন এবং তার নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতাও কিন্তু লোকসভার রয়েছে। ব্যাপারটা কি, লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের নিয়ে, সংখ্যাগরিষ্ঠ কথার মানে বোঝো, যেই দল সব থেকে বেশি ভোট পায়। সাপোজ মনে করো যেমন 2000 আমরা যদি সালের কথা বা 2002-3 কথা চিন্তা করি, যখন লোকসভা ভোটটা হলো, প্রধানমন্ত্রী নির্বাচন হলো, প্রধানমন্ত্রী নির্বাচনটাকে বলে লোকসভা ভোট। এবার লোকসভা ভোটটা যখন অনুষ্ঠিত হলো, তখন কি হবে, ভোটে যেই দল সব থেকে বেশি ভোট পাবে, যেমন বিজেপি বা এনডিএ গভর্নমেন্ট সব থেকে বেশি ভোট পেয়েছিল লাস্ট টাইমে, যার জন্য বিজেপি গভর্নমেন্ট থেকে আজকে নরেন্দ্র মোদী কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হয়ে আমাদেরকে জনসেবা দিচ্ছেন, তাই না? তাহলে সংখ্যাগরিষ্ঠ বলতে গেলে আমরা সেটাকেই বুঝি লোকসভা ভোটে যেই দলটা সব থেকে বেশি ভোট পেয়ে থাকে, ঠিক আছে? তো বলছে নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়ে থাকে। রাষ্ট্রপতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা বা নেত্রীকে নেত্রীকে মন্ত্রিসভা গঠনের জন্য কিন্তু আহ্বান করেন। সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোট থেকেই কিন্তু প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা কিন্তু নিযুক্ত হন। নেক্সট আমাদের পয়েন্ট চলে আসবে নির্বাচন ও পদচ্যুতি। বলছে রাষ্ট্রপতি নির্বাচন ও পদচ্যুতির বিষয়ে এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে লোকসভার প্রয়োজনীয় সাংবিধানিক ক্ষমতা কিন্তু রয়েছে। রাজ্যসভায় উত্থাপিত উপরাষ্ট্রপতির পদচ্যুতি সংক্রান্ত প্রস্তাব লোকসভায় সম্মতি ছাড়া কার্যকরী হয় না। তাহলে উপরাষ্ট্রপতিকে যদি কখনো তার পদ থেকে সরাতে হয়, তবে কিন্তু লোকসভার ক্ষমতাটাই কিন্তু প্রধান, ঠিক আছে? তারপরে বলছে এছাড়া সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি, মুখ্য নির্বাচন কমিশনার, নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক প্রমুখ পদাধিকারীকে অপসারণের ক্ষমতাও কিন্তু লোকসভার রয়েছে। তাহলে ভাবো, লোকসভা কাউকে নির্বাচনও করতে পারছে, এই ক্ষমতাটা রয়েছে, এবং লোকসভার দ্বারা কিন্তু কাউকে পদচ্যুত করা যায়। তাহলে লোকসভার এই ক্ষমতাগুলো বা পাওয়ারগুলো কিন্তু রয়েছে। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী পয়েন্টে, কি বলছে সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতাও লোকসভার রয়েছে। সাপোজ সংবিধান সংশোধন মানে কি, সাপোজ সংবিধান কাকে বলে, আমাদের দেশ কিভাবে চলবে বা প্রতিটা দেশ কিভাবে চলবে তার জন্য একটা দেশের নিজস্ব কিছু নিয়ম কানুন থাকে, আর সেই নিয়ম কানুনগুলোর সমষ্টিকেই বলা হয় কিন্তু সংবিধান। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই সংবিধানের কি বলছে সংশোধন, সংশোধন মানে কোনো কোনো জায়গায় সংবিধানটা কোনো কারণবশত যদি পরিবর্তন করতে হয় তাহলে সেটা হচ্ছে সংশোধন। বলছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে লোকসভা উচ্চকক্ষ বা রাজ্যসভার সঙ্গে সমান ক্ষমতা ভোগ করে। উভয় পক্ষের সম্মতি ছাড়া কিন্তু সংবিধান সংশোধন করাই যাবে না। তাহলে উভয় পক্ষের একটা সংবিধান লাগবে, অর্থাৎ লোকসভারও অনুমতি লাগবে আবার রাজ্যসভারও অনুমতি লাগবে, তবেই কিন্তু সেই সংবিধানটা সংশোধন হতে পারে, আদারওয়াইজ কিন্তু নয়, ঠিক আছে? এবার শান্তি প্রস্তাব। বলছে রাজ্যসভার সঙ্গে যুগ্মভাবে লোকসভা কোনো সদস্য বা সদস্য নয় এমন ব্যক্তিকে আইনসভার অবমাননা বা অধিকার ভঙ্গের অভিযোগের দায়ে তাকে শাস্তিও কিন্তু দিতে পারে। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হলো না। তোমরা অবশ্যই খুব ভালো করে এই ক্লাসটাকে আরো একবার পারলে দেখো, যাতে তোমাদের বিষয়টা খুব ক্লিয়ার হতে পারে। তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, পিস্টিকল এডুকেশন চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো 6295916282 এবং 7076398606 নম্বরে। অবশ্যই আজকের এই ক্লাসটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করতে পারো, যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছে থাকে, প্রত্যেকেই উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।